আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি একটা টপিক, সেটা হচ্ছে টেন্স বা গ্রামারের হচ্ছে একটা টপিক সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের টেন্স। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই টেন্স টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যে ইংলিশে আপনি অন্য যে কোনো গ্রামার করতে যান না কেন, আপনার সেখানে হচ্ছে এই টেন্স সম্পর্কে অবশ্যই জানতে হবে। আদারওয়াইজ আপনি অন্য যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন না। সো অন্য যে কোনো কিছুই করতে যান, একটা সেন্টেন্স তৈরি করতে যান বা একটা আসলে ট্রান্সলেট করতে যান বা কোনো একটা গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস বা ন্যারেশন, ঠিক আছে, বা সেন্টেন্স, আপনি যাই করতে যান না কেন সেখানে কিন্তু টেন্সের গুরুত্বটা অপরিসীম। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে টেন্স, এবং টেন্স সম্পর্কে আমরা খুব ভালোভাবে একেবারে খুবই বেসিক যে বিষয়গুলো আমাদের দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখে ফেলবো, যাতে করে ইন ফিউচারে টেন্স নিয়ে আমাদের আর কোনো সমস্যায় পড়তে না হয়। সে যে কোনো গ্রামারের মধ্যে গিয়েই হোক, আমরা যেন সেখানে টেন্সটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। তো চলুন আমরা টেন্স সম্পর্কে একটু জানি। তো টেন্স জিনিসটা কি, আগে আমরা দেখি যে টেন্স কি। টেন্সের বাংলাটা হচ্ছে আপনার ক্রিয়ার কাল। টেন্সের বাংলা কি? টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক আছে। অর্থাৎ ক্রিয়া জিনিসটা আসলে কি, দেখুন আমরা ক্রিয়া মানে কিন্তু হচ্ছে ভার্ব, আর ক্রিয়ার কাল মানে হচ্ছে কি ভার্বের কাল, বা ভার্বের কাল বলতে সময় বোঝায়, সো ভার্বের সময়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি যদি বাংলা আর কি অনুবাদটা করি, বাংলা মিনিংটা যদি বলি আর কি, তো ক্রিয়ার কাল বা টেন্সকে, ক্রিয়ার কালকে আসলে টেন্স বলা হয়, এটাই বলছি, ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। এখন ক্রিয়ার কালকে টেন্স বলা হয় মানে কি, মানে হচ্ছে ক্রিয়া যখন আসলে কাজটা করা হয়, ক্রিয়া মানে যেহেতু কাজ বা ভার্ব, সেই কাজটা যখন করা হয়, যে সময়টাতে করা হয়, যে কালে আসলে করা হয়, সেটাই হচ্ছে আসলে কি টেন্স, ঠিক আছে। তো অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে, যেটাই বলতেছে যে কোনো কাজ সম্পাদনের সময়কে আসলে কি টেন্স বা কাল বলে। ওকে, তো একটা কাজ যখন সম্পাদন হয় সেই সম্পাদনের যে সময়টা, সেই সময়টাই হচ্ছে আমাদের টেন্স বা কাল। তো দেখুন, টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। অর্থাৎ টেন্সের যে সময়টা, সেই সময়টা আসলে কখন হতে পারে, সেটা বর্তমান, ভবিষ্যৎ কিংবা অতীত হতে পারে। তো আমরা যদি ইংলিশে আসলে এই টেন্সের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে টেন্স ডিনোট দ্য টাইম অফ অ্যাকশন। যদি আপনার কখনো ইংলিশে এরকম কোনো প্রশ্ন এসে থাকে যে হোয়াট ইজ টেন্স, টেন্স কি, তো সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা দিলেই হয়ে যাবে যে টেন্স ডিনোট দ্য টাইম অফ অ্যাকশন। অর্থাৎ সময়ের আপনার যে কাজ সম্পাদনের সময়কে আসলে টেন্স বলে। তো টাইম অফ অ্যাকশন মানে কি, সময়, আর অ্যাকশন মানে হচ্ছে আপনার সম্পাদন করা, কোনো কিছু আসলে এক্সিকিউট করা। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই সংজ্ঞাটা দিলেই হয়ে যাচ্ছে যে টেন্স ডিনোট দ্য টাইম অফ অ্যাকশন। আচ্ছা, এবার আসি যে টেন্স কত প্রকার এবং কি কি। আমরা ছোটবেলা থেকে আসলে সবাই একই জিনিস পড়ে আসতেছি, ক্লাস 6 থেকে যেহেতু এই টেন্সটা আসে, এবং এখন কিছু কিছু ক্ষেত্রে প্রাইমারিতে আসলে শেখানো হয়। তো সেই জায়গা থেকে আমরা অনেকে এটা জানবো যে টেন্স কত প্রকার, কি কি, এবং এর যে এর ভিতরে আরও কত প্রকার আছে, তো সেগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। অর্থাৎ টেন্স এখানে দেখুন মূলত হচ্ছে 3 প্রকার। টেন্স মূলত কি, মূলত হচ্ছে 3 প্রকার। অর্থাৎ ইন জেনারেলি যদি বলি টেন্স কত প্রকার, 3 প্রকার। সেগুলো কি, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, এবং ফিউচার মানে কি ভবিষ্যৎকাল। বর্তমান কাল বলতে আসলে কি বোঝায়, বর্তমান কাল জিনিসটা কি, আমি এগুলো এখানে একটু আপনাদের ডিটেল বলে দিই। বর্তমান কাল হচ্ছে আপনার যেটা এখন চলতেছে, রানিং যেটা আছে, ঠিক আছে, রানিং যেটা চলতেছে সেটা হচ্ছে বর্তমানকাল। যেমন আমি যদি বলি এখন আমি এই ভিডিওটি বানাচ্ছি বা এই ভিডিওটি তৈরি করতেছি, তো এখন আমি এই ভিডিওটা তৈরি করতেছি, রাইট, তো এটাই আসলে আমার বর্তমানকাল। বর্তমান আমি এখন আসলে কি করতেছি সেটাই বর্তমানকাল। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্স কি, অতীতকাল। অতীতকাল পাস্ট টেন্স বলতে কি, ধরেন আমি এই ভিডিওটা তৈরি করার আগে কম্পিউটারটা ওপেন করছিলাম, এই যে আমার যে মোবাইল দিয়ে আমি ভিডিওটা আসলে আপনার ক্যাপচার করতেছি, সেই মোবাইলটা আমি এখানে সেট আপ করেছিলাম। তো এই যে কম্পিউটার ওপেন করেছিলাম, মোবাইলটা সেট আপ করেছিলাম, এটা কিন্তু শেষ হয়ে গেছে কাজ। অর্থাৎ কম্পিউটার আমার ওপেন করা হয়ে গেছে, মোবাইল সেট আপ করা হয়ে গেছে, তো যে কাজগুলো আসলে শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে অতীতকাল। ওকে, এরপরে ফিউচার টেন্সটা কি, ফিউচার টেন্স হচ্ছে যে কাজটা ভবিষ্যতে ঘটবে, মানে কিছুক্ষণ পর ঘটবে বা কোনো বা পরে ঘটবে। যেমন এই ভিডিওটা আমি এখন তৈরি করতেছি, এই ভিডিও তৈরি করার জন্য যখন কম্পিউটার ওপেন করেছিলাম, এই মোবাইলটা সেট আপ করেছিলাম, সেটা যেহেতু অতীত, এবং এখন যেহেতু ভিডিওটা আমি তৈরি করতেছি বা ভিডিওটা বানাচ্ছি, এটা আমার এখন প্রেজেন্ট। এই ভিডিওটা বানানো শেষে ভিডিওটা কি আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, তো এই যে আপলোড করব, এখনও কিন্তু করি নাই, ভিডিওটা কাজ শেষ হয় নাই, তো আপলোড করব, এটা হচ্ছে আমার ভবিষ্যৎকাল। যখন আমি এই কাজটা আসলে শেষ করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই 3 ধরনের টেন্স কিন্তু আবার 4 প্রকার, ঠিক আছে। এই 3 ধরনের টেন্স কি, 3 ধরনের টেন্স হচ্ছে আবার 4 প্রকার করে রয়েছে। আচ্ছা, আমার হাতে যে শীটটা আছে টেন্সের, এই শীটের মধ্যে খুব সহজ ভাষায়
এই 12 প্রকার টেন্স সম্পর্কে খুব সুন্দরভাবে বলা আছে, এবং টেন্স শিখতে যা যা লাগে, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এই জিনিসগুলো সম্পর্কেও বলা আছে। আদার্স কিছু নোটস আছে যেগুলো খুব সহজ ভাষায় লেখা। আপনারা এই যে শিটটা আছে, শিটটা খুব সহজেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা এই শিটটা ডাউনলোড করে নিতে পারেন ইজিলি, এবং সেখান থেকে আপনারা এটা ব্যবহার করে আপনারা আসলে আপনাদের প্র্যাকটিসটা করতে পারেন, বা এটা পড়ে আপনারা টেন্স সম্পর্কে আরও ভালো আইডিয়া পেতে পারেন। তো আমরা চলে যাই হচ্ছে, দেখুন যে টেন্স, এই যে 3 ধরনের টেন্স বললাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এই 3 ধরনের টেন্স কিন্তু আবার হচ্ছে আপনার 4 ভাগে ভাগ করা যায়। প্রতিটা টেন্সকে আমি আবার কি করতে পারি, 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন এখানে দেখুন প্রেজেন্ট টেন্স যেটা আছে, যে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু 4টা ভাগে ভাগ করা আছে। এটা কি কি আছে? প্রথমে আছে হচ্ছে আপনার সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যা, সিম্পল টেন্সও তাই। সো যাহাই সিম্পল টেন্স তাহাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এটা আমার প্রথম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে যদি আমি ভাঙি, তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরে যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেমভাবে সিমিলারলি পাস্ট টেন্সের ক্ষেত্রে আসবে কি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতের ক্ষেত্রে আসবে কি আপনার সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে 12 প্রকার টেন্স, এই 12 প্রকার টেন্স আসলে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেই জিনিসগুলো সম্পর্কে জানবো, এবং এই 12 প্রকার টেন্সের যে আসলে গঠন রীতি আছে বা যে স্ট্রাকচার আছে সেটা শিখবো। পাশাপাশি একটা বাংলা সেন্টেন্স দেখলে যেন আমরা বুঝে ফেলি যে এটা আসলে কোন টেন্স। যেমন আমি একটা বাংলা যদি আপনার কি বলে বাক্য বলি যে আমি ভাত খাবো, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছিলাম, এগুলো দেখলে তো আমরা বুঝতেছি যে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার। তো এর মধ্যেও কিন্তু একটা কাহিনী আছে যে আমি এখন ভাত খাচ্ছি, এটা আসলে আমরা বুঝতেছি ভাত খাচ্ছি মানে কি, এটা এখন আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, রাইট, সরি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে পড়ছে যে আমি ভাত খাচ্ছি, কিন্তু এই যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা? তো সেগুলো শেখার জন্য আমাদের সিম্পল কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা জানবো এবং সে সম্পর্কে আপনার শিখবো। তো সিম্পল কিছু জিনিস আপনি যদি মুখস্থ করেন তাহলে একদম খুব ইজিলি আপনি ধরে ফেলতে পারবেন যে কোনটা কোন টেন্সের মধ্যে পড়ছে। তো আমাদের সামনে আছে, সেগুলো আমরা আসলে পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ দেখবো। তো টেন্সের 12 প্রকার গঠন, দেখুন এখানে টেন্সের 12 প্রকার গঠন। তো টেন্সের 12 প্রকার গঠন শেখার আগে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা সম্পর্কে জানতে হবে। কারণ সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, অবজেক্ট কি জিনিস, তাই যদি আমরা না শিখি, না জানি, তাহলে আসলে টেন্স আমরা শিখতে পারবো না। একটা সেন্টেন্সের মধ্যে 3টা জিনিস থাকে, একটা বাক্যের মধ্যে 3টা জিনিস থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এটা আসলে এই যে ভার্ব যেটা, এটা কিন্তু আপনাদের অলরেডি পার্টস অফ স্পিচ যারা পড়েছেন তারা কিন্তু ভার্ব সম্পর্কে জেনে থাকবেন বা জেনে গিয়েছেন অলরেডি। তারপরেও ভার্ব সম্পর্কে এখানে আসলে খুব সিম্পলভাবে কিছু দেওয়া আছে, আমরা যাতে করে টেন্সটা অন্তত শিখতে পারি। টেন্স শেখার জন্য যতটুকু দরকার ততটুকু আসলে ভার্বটা এখানে দেওয়া আছে, তো আমরা সেটা শিখবো। তো দেখুন এখানে সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য অথবা কর্তা। আচ্ছা, কর্তাকে আপনি যদি চিন্তা করেন আপনার বাড়ির হিসাবে, যে আপনার বাড়িতে আসলে কর্তাকে, যে মানে সব কিছু কন্ট্রোল করে, তাই না, যে সব কিছু আসলে দেখভাল করে বা যে সব কিছু ম্যানেজ করে, সেই তো কর্তা। তো এখানে একটা বাক্যের মধ্যে যে আসলে কাজটা করবে সেই হচ্ছে আপনার সাবজেক্ট, যে কাজটা করবে সে কি, সে সাবজেক্ট। তো দেখুন এখানে বাক্যে যে ব্যক্তি বস্তু বা কোনো বিষয়, ব্যক্তি বস্তু বা কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আসলে সাবজেক্ট বলে। সাবজেক্ট সবসময় কি হয়, নাউন, প্রোনাউন এবং সাধারণত বাক্যে প্রথমে বসে। সাবজেক্ট হয় নাউন হবে, নাহলে প্রোনাউন হবে, অথবা এটা সাবজেক্ট নাউন প্রোনাউন না হলেও এটা সাধারণত কি হয়, বাক্যের প্রথমে সাবজেক্টটা বসে। তো এখানে দেখুন আমি যদি বলি যে রহিম ফুটবল খেলে, বা আমি যদি বলি যে রহিম স্কুলে যায়, এখানে স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে, রহিম করতেছে। সো যে আসলে কাজটা করে সেই সাবজেক্ট, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। আমি একটা এক্সাম্পল দিলাম। তো এখানে বলতেছে বাক্যে সাধারণত কর্তা বা সাবজেক্ট হিসাবে থাকে, ঠিক আছে, বাক্যে সাধারণত কর্তা সাবজেক্ট হিসাবে থাকে, অর্থাৎ যে কাজটা করে, যার দ্বারা কাজটা হয় তাকে হচ্ছে আপনার সাবজেক্ট বলা হয়। এখন এই বাক্যে যদি আপনি যে ভার্বটা পাবেন, অর্থাৎ ভার্ব আমরা শিখবো, যে ভার্ব মানে হচ্ছে কাজ। তো ভার্বকে যদি আপনি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, কে বা কারা দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করেন, তাহলে এখানে আপনি সাবজেক্ট পাবেন, ঠিক আছে। ভার্ব জিনিসটাকে অলরেডি আমরা জানি, তারপরে বলি ভার্ব মানে হচ্ছে কাজ। এখন যদি বলি যে রহিম স্কুলে যায়, এখানে রহিম স্কুলে যায়, এই যাওয়াটা হচ্ছে কি, মানে গো, এই যাওয়াটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, যাওয়াটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি যে কে যায়, কি উত্তর পাবো, রহিম উত্তর পাবো না। তো রহিম যদি উত্তর পাই যে রহিম স্কুলে যায়, কে যায়, রহিম স্কুলে যায়। তো
তো রহিম যায়, তার মানে উত্তর পাচ্ছি রহিম, এই জন্য সাবজেক্ট হবে রহিম। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তো সেক্ষেত্রে আমি এটা পাই। যেমন আমি যদি বলি যে তারা বই পড়ে, তারা বই পড়ে, কারা বই পড়ে, তারা, ঠিক আছে, দে, তো এখানে দেটা হচ্ছে সাবজেক্ট। তো সেক্ষেত্রে ভার্বকে আপনি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন। অথবা আপনি একদম খুব ইজিলিভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার একটা বাক্যের মধ্যে যে আসলে কাজটা করে থাকে, একটা বাক্যের মধ্যে তো অবশ্যই কাজ হয়, কোনো না কোনো কাজ হয়, সেই কাজটা কে করতেছে সেই হচ্ছে সাবজেক্ট, সেই কাজটা কে করতেছে সেই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এবারে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কাজ, আমরা অলরেডি বলে ফেলছি। যে পার্টস অফ স্পিচ দ্বারা আসলে কোনো কাজ সম্পাদন বোঝায় তাকে আসলে কি বলে, ভার্ব বলে। তো কোনো কাজ সম্পাদন বোঝালে সেটা বললাম যে রহিম স্কুলে যায়, এখানে যাওয়াটা হচ্ছে একটা কাজ। তারা ফুটবল খেলে, এখানে খেলাটা হচ্ছে কি কাজ। বা তারা বই পড়ে, এখানে পড়াটা হচ্ছে কাজ। এই যে পড়ে, খেলে, যায়, এই যে এগুলো দ্বারা কাজ বোঝায় যেহেতু, তাহলে এটা হচ্ছে আমার হলো ভার্ব, ঠিক আছে। এখন ভার্বের কিছু একটা অবস্থা আছে এখানে আমার শিখতে হবে, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এটা আলাদা একটা টপিক যদিও, কিন্তু টেন্সের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই আমি খুব শর্ট করে এটা এখানে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে, যাতে করে একটা ধারণা এখান থেকে পান। তো কনজুগেশন অফ ভার্ব হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ভার্বের টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয়, অর্থাৎ ভার্ব কিন্তু প্রেজেন্টের একটা হয়, পাস্টে গেলেও রূপ চেঞ্জ হয়ে যায়, ফিউচারে গেলেও রূপ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যদিও ফিউচারের ক্ষেত্রে সেম থাকে, বাট এখানে আমাদের তিনটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট বা V1, পাস্ট বা V2, পাস্ট পার্টিসিপল বা V3। অর্থাৎ প্রেজেন্ট যে ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বর্তমান যেটা, বর্তমানে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটাকে যদি আমি পাস্ট করে ফেলি সেটা হচ্ছে আপনার V2 হবে পাস্ট ফর্ম, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে V3। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট হচ্ছে V1, পাস্ট হচ্ছে V2, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে কি V3। যেমন এখানে দেখুন আমি একটা উদাহরণ দিই, এটা গো, গো মানে যাওয়া, ঠিক আছে, গো মানে যাওয়া। আপনি যদি বলেন যে গো মানে যাওয়া মানে গিয়েছিল, এটা পাস্ট ফর্ম করেন, তো সেক্ষেত্রে এটা হবে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যদি করেন তাহলে সেটা হবে কি গন। সেমভাবে যদি ডু, ডু মানে হচ্ছে করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার ডান। সেমভাবে দেখুন এখানে কামের ক্ষেত্রে যদি আসি, এখানে কাম প্রেজেন্ট ফর্ম V2 বা পাস্ট ফর্ম হচ্ছে কেম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আবার সেই কাম, ঠিক আছে। অর্থাৎ এটা পড়তে হবে হচ্ছে কাম, কেম, কাম, এইভাবে। ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, এভাবে পড়তে হবে। রিড দেখুন এর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, রিডের কোনো কিন্তু চেঞ্জ নাই। রিডের V1ও যা, V2 তাই, V3ও সেই একই জিনিস। তো সেক্ষেত্রে রিডের যেহেতু কোনো চেঞ্জ নাই, তাই রিড, রিড, রিড। এরপরে আসি অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি দেখুন, অবজেক্ট হচ্ছে কর্ম, অবজেক্টের বাংলা কি কর্ম, সাবজেক্টের বাংলা আমরা কি বললাম, কর্তা বা উদ্দেশ্য, ঠিক আছে। আর অবজেক্টের যে বাংলা সেটা হচ্ছে কর্ম। দেখুন, কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কার্য সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। এক কথায় মনে রাখবেন যে বাক্যের মধ্যে আমরা যেহেতু সাবজেক্ট এবং ভার্ব চিনে ফেলেছি, সাবজেক্ট মানে যে কাজ করে, আর ভার্ব মানে হচ্ছে যে কাজটা সেটা, তো এই সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যা কিছু থাকে তাই আসলে অবজেক্টের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে তারপরেও এই অবজেক্ট বা বাংলা হচ্ছে কর্ম। আপনি যদি এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবজেক্ট পাবেন। যেমন আমি বললাম যে সে বই পড়ে বা রহিম বই পড়ে, এখানে সাবজেক্ট রহিম, এবং পরে যেহেতু পড়া একটা কাজ, এটা ভার্ব, তো বইটা হচ্ছে অবজেক্ট। কেন বইটা অবজেক্ট? আমি যদি প্রশ্ন করি ভার্বকে যে রহিম কি পড়ে, রহিম কি পড়ে, বই পড়ে, আমি উত্তর পাচ্ছি বই, তো সেক্ষেত্রে বইটা হচ্ছে একটা অবজেক্ট। আমি এর আগে কিন্তু বলছিলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা পাবো হচ্ছে সাবজেক্ট, এবং কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে উভয় ক্ষেত্রে, তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে এটা অবজেক্ট। তো রহিম বই পড়ে, রহিম কি পড়ে, রহিম বই পড়ে, তো এখানে আমি কি পাচ্ছি, এই যে পরে যে এই জিনিসটাকে আমি প্রশ্ন করে কি দ্বারা বা কি দ্বারা প্রশ্ন করে আমি কি পাচ্ছি, বই পাচ্ছি, তো সেক্ষেত্রে বইটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্ট সাধারণত বাক্যের মাঝে বা শেষে বসে, ঠিক আছে, অবজেক্ট সাধারণত বাক্যের মাঝে বা শেষে বসতে পারে। বাক্যের দ্বিতীয় প্রোনাউন থাকলে সেটি আসলে অবজেক্ট হিসাবে হয়। বাক্যে যদি দ্বিতীয় কোনো প্রোনাউন থাকে তো সেটা আসলে অবজেক্ট হয়। যেমন আমি যদি বলি যে এখানে যদি আমি একটা আপনার দেই, হি নোস হার, এই হিটা হচ্ছে ছেলে আর হারটা হচ্ছে কিন্তু মেয়ে, হি নোস হার। তো এখানে দেখুন এই হারটা কিন্তু একটা কি প্রোনাউন, ঠিক আছে, এটা প্রোনাউন, এই হি এটাও কিন্তু প্রোনাউন, দুইটাই কিন্তু প্রোনাউন। তো ফার্স্ট প্রোনাউন কি হি, এটা সাবজেক্ট হিসাবে বসছে, আর সেকেন্ড প্রোনাউন হচ্ছে হার, এটা আমার অবজেক্ট হিসাবে বসছে। তো সেক্ষেত্রে যদি সেকেন্ড প্রোনাউন থাকে সেটা কিন্তু অবজেক্ট হিসাবেই বসে, ঠিক আছে। অর্থাৎ হি নোস হার, সে তাকে চেনে। তাহলে আমি যদি বলি যে কে চেনে, হি, এই হিটা আসবে, এটা সাবজেক্ট। কি চেনে বা কাকে চেনে, কাকে চেনে, এই যে হার মানে ওই মেয়েটাকে সে চেনে, ঠিক আছে।
তাকে চেনে। তো এটা হচ্ছে আমার অবজেক্ট আসবে। তো এইভাবে করে আসলে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে যে কি বলে ভার্ব, সেটা হচ্ছে চিনতে পারবো। এবং আশা করি যে আমার এই ডিসকাশন থেকে আপনারা সেটা বুঝতে পারলেন। তো তারপরে এখানে দেখুন একটা আমার এক্সাম্পল আছে, সেটা আমরা একটু বুঝি যে সাকিব প্লেস ফুটবল। এখানে দেখুন বাক্যটিকে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব। ভার্বকে এখানে বলুন তো, ভার্ব হচ্ছে এখানে প্লে। ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে আমার এখানে এই যে প্লে যেটা আছে, এই প্লেটা হচ্ছে ভার্ব। তাহলে প্লে মানে খেলা করা, তো খেলা করা যেহেতু ভার্ব, তাহলে সাকিব আসলে যদি বলি কে খেলে, এখানে কি উত্তর পাবো? সাকিব উত্তর পাবো। কে খেলে? সাকিব, তার মানে সাকিব সাবজেক্ট। যদি বলি কি খেলে, ক্রিকেট খেলে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি, যা উত্তর আসবে সেটা সাবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর আসবে সেটা হচ্ছে আমার কি? অবজেক্ট। তাহলে কে খেলে? সাকিব খেলে, সাকিব সাবজেক্ট। কি খেলে? ক্রিকেট খেলে, ক্রিকেট অবজেক্ট। আর খেলে তো আসলে ওটা তো ভার্ব। তো এটাই আসলে বোঝাচ্ছে যে কে খেলে, সাকিব খেলে, সাকিব এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এবং প্লে খেলাকে দ্বারা কাজ বোঝাচ্ছে, সুতরাং প্লে একটি ভার্ব। এবং বাক্যটি সাকিব কি খেলে উত্তর পাইলে একটা ফুটবল আসবে। ও আচ্ছা, সরি, এখানে দিছি ক্রিকেট, এখানে আসছে ফুটবল। তো এখানে আসলে ক্রিকেট হবে, ঠিক আছে, অথবা এখানে ফুটবল হবে, যেটাই হোক। আপনি এখানে এটা একটু বুঝে নিন, এটা হবে ক্রিকেট হবে এখানে, নট ফুটবল, এটা হবে ক্রিকেট। তাহলে কি খেলে? উত্তর হচ্ছে আপনার ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেটটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, ঠিক আছে। এখানে ফুটবল হবে না, এখানে হবে হচ্ছে এই যে ক্রিকেট। তো এইভাবে হচ্ছে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এটা হচ্ছে চিনতে পারবো। তো আশা করি যে আজকের এই পার্টে, অর্থাৎ প্রথম পার্টে, টেন্সের প্রথম পার্টে আমার টেন্সের যে একদম বেসিক যে জিনিসগুলো, সেগুলো আসলে আমার বোঝানোর ছিল এবং আমি সেগুলো বুঝিয়ে দিতে পেরেছি। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমার আসলে যোগাযোগের বা আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং পরবর্তী পার্টে আমরা আসলে এই যে প্রেজেন্ট টেন্সের মধ্যে যে 4টা পার্ট আছে, সেই 4টা পার্ট নিয়ে আমরা শিখবো, বা 4টা ভাগ আছে সেই 4টা ভাগ নিয়ে শিখবো। পাস্ট টেন্সের মধ্যে যে 4টা ভাগ আছে সেটা নিয়ে শিখবো, ফিউচার টেন্সের মধ্যে যে 4টা ভাগ আছে সেটা নিয়ে শিখবো। তো আমি আসলে পার্ট বাই পার্ট করে হয়তো 3টা বা 4টা ভিডিও দিয়ে মোটামুটি আপনাদের এই টেন্সের বিষয়গুলো সব কভার করে দিব। তো পরবর্তী পার্টের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।